চমৎকার আরো একটি বছর পার করলাম আমরা। বলছি 2021-এর কথা, শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। অনেক প্রাপ্তি, অনেক প্রত্যাশা, অনেক জিজ্ঞাসা। এই প্রাপ্তি, প্রত্যাশা এবং জিজ্ঞাসা নিয়ে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে আজ যাচ্ছি, জানবার চেষ্টা করব তাদের ভয়েসগুলো। এখানে সবাই উপস্থিত আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। শুরু থেকে শুরু করতে চাই 2021, আর নতুন একটি বছর আমরা সবাই মিলে পার করেছি। কেমন গেল 2021? I dreamt of studying in a university in January, and I started on February, and it was amazing, but the year was not as expected, and for pandemic, our life was like, it was different from usual. Things were like going slow, and people were like always, you know, like they were in a fear of getting affected for coronavirus. Now the pandemic is over, and we can see that everything is not like ugly as before. There is a lot more color now on the streets. Thankfully, everything is kind of getting back to normal, and our faculties are also healthy, and everyone is safe. We are feeling comfortable, and life is turning back. You know, it's getting its color. তার মানে ধরে নিতে পারি 2021টা আপনার জীবনে এমন ছিল যে অনেকগুলো প্রাপ্তি ছিল 2021। Definitely. সবার এরকম কিনা একটু দেখতে চাই। প্যান্ডেমিক শুরু হওয়ার আগে আমি যেমন ছিলাম তার মানে এখন যেরকম এখানে অনেক ডিফারেন্স পেয়েছে। ফর এক্সাম্পল, আই ইউজ টু টেক থিংস ফর গ্রান্টেড, ফর টাইম, তারপর লট অফ থিংস ফর ফ্যামিলি, ইভেন মানে অলসো লাইক টাকাও মানে অনেক গ্রান্টেড হিসেবে নিতাম। But after the pandemic, like in 2021, I started doing job. I have a cafe. So ওখানে আমি যখন কাজ করছিলাম তখন আমি ভ্যালু বুঝছিলাম, টাকার ভ্যালু, রেসপেক্টের ভ্যালু, ফ্যামিলির ভ্যালু। ফ্যামিলির সাথে বন্ডিংটা আগের থেকে অনেক মানে কি ভালো বন্ডিং হয়েছিল আমাদের। লাইক আগে তো লাইক আমিও কখনো মানে একসাথে মানে ডাইনিং নিয়ে মানে খাওয়া দাওয়া করতাম না, নিজের রুমে যেয়ে লক করে তারপর নিজে খাওয়া দাওয়া করতাম। কিন্তু এখন লাইক এরকম বন্ডিং হয়েছে যে প্রত্যেক সপ্তাহে একবার হলেও লাইক একসাথে সবাই মানে খাই, একসাথে মানে রান্না করি, তারপর বন্ডিং ভালো। আবার লাইক আই গ্রু আপ মেন্টালি, অনেক বড় হয়ে গেছি আরও। সবাই ডিপ্রেসড হয়ে গেছিলাম, সব বাসায় ছিলাম, আটকা ছিলাম। নিজেকে, নিজের পরিবারের মুরব্বী যারা আছেন, ছোট যারা আছেন, তাদেরকে সেফ রাখার ক্ষেত্রে সবাই কিন্তু বাসায় আটকা ছিলাম। সবাই একটা অস্থির মনোভাবে ছিল। কিন্তু ওইটাকে চেঞ্জ করার জন্য আমরা বিভিন্নভাবে, ইউনিভার্সিটি হেল্প করেছে, গভর্নমেন্ট হেল্প করেছে, অ্যান্ড আমরা নিজে থেকে অ্যাজ এ পার্সন সবাই ডেভেলপ করেছি। 2021 ওয়াজ আ ওয়ান্ডারফুল ইয়ার টু মি, ইট ওয়াজ এ লাইফ চেঞ্জিং ইভেন্ট, না হলে হতো না। চমৎকার। এটা এখানটা থেকে শুনতে চাই, এমন কি ছিল 2021, নাকি এর বাইরেও এমন কোনো প্রত্যাশা বা প্রাপ্তি ছিল? Being honest, 2021 আমার মানে একটা অ্যামেজিং একটা ইয়ার, বিকজ আমাদের প্যান্ডেমিক ইয়ার আই থট স্টাডিং ইন দ্য ইউনিভার্সিটি, আমি ভাবলাম যে আমার পুরো ইয়ার কি প্যান্ডেমিকই থাকবে, ইউনো স্টাক বিটুইন দ্য ফোর কর্নার ওয়ালস, লাইক সাফোকেটিং এন্ড গেটিং দ্য অ্যাংজাইটি গেটিং ইন দ্য হেড, অ্যান্ড আই এম থিঙ্কিং এরকমই কি আমার ফুল ইউনিভার্সিটি ইয়ার্স যাবে। এখন ফাইনালি গভর্নমেন্ট থেকে একটা স্টেপ নিয়েছে যে ভ্যাকসিনস, আমরা খুব হিউম্যানিটিতে অ্যাকচুয়ালি ফাস্টেস্ট টাইমে আমরা অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা বানিয়েছি, অ্যান্ড শাউট আউট টু হিউম্যানিটি অ্যান্ড ক্ল্যাপ টু দ্য হিউম্যানিটি। অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট ইট, ভ্যাকসিন যে আমাদের সব কিছু আমরা পেয়েছি, আমরা এখন ক্লাসে অন ক্যাম্পাস করতে পারতেছি। অ্যান্ড ওয়ান অফ দ্য থিংস আই ফাউন্ড ইজ দ্যাট উই হিউম্যানস ট্রাই ফর স্টেবিলিটি, লেট ইট বি স্ট্রাকচারাল অর লেট ইট বি এনি কাইন্ড অফ রেভলিউশনাইজিং। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আমাদের যে অনলাইনে ক্লাস করা বা অন অ্যান্ড অফলাইন যে ক্লাস করা, এটার মাধ্যমে যে আমরা একটা সার্টেন একটা মিড পয়েন্ট, একটা স্টেবিলিটি পেয়েছি, যেটা হলো যে বিং অনেস্ট, লেটস টক অ্যাবাউট 2020 একটু লিটল বিট। বিকজ ফার্স্টে যখন অনলাইন ক্লাসেস সব ইউনিভার্সিটি করছিল, আমি আমার ফ্যাকাল্টি মেম্বার থেকে অনেক কয়েকটা অ্যাডভাইস পেয়েছি যেগুলো এখনও আমার কাজে লাগছে, যেটা হলো সিম্পল স্টাফ যেগুলো অন্য ইউনিভার্সিটি আই ডোন্ট নো, আই হ্যাভ টক উইথ সাম ফ্রেন্ডস, সো ওরকম কয়েকটা গাইডলাইন্স আমি পাই নাই। যেমন ফর এক্সাম্পল দ্য পিডিএফ স্ক্যানার, দে হ্যাড a list of things that I had to actually download, and actually those are the things actually I have which have helped me towards the whole online classes journey. And now currently the classes are running amazing, and everybody it feels really lively to be here, and that's about it, I guess. That's about it. চমৎকার। একটু এই জায়গাটা আসতে চাই, 2021 কেমন গেল আমাদের? 2021 আসলে আমাদের ভালো মন্দ দুটোর এক্সপিরিয়েন্স আছে। যদি আমি ভালোটা বলতে চাই তাহলে
আসলে আমাদের বিজি মানে ব্যস্ত সময় আমরা অলরেডি ভুলে গিয়েছি যে ফ্যামিলির সাথে কথা বলে আমাদের একটা মানসিক প্রশান্তি পাওয়া যায়। সো এই সময়গুলোতে ফ্যামিলিকে অনেক টাইম দেওয়া হয়েছে, অ্যান্ড যখন একা থাকা হয়, অনেক সময় থাকা হয়, তখন মনে হয় যে কিছু ইনোভেটিভ থিংস ক্রিয়েট করি বা কিছু একটা। সো আমি অনেক রান্নার জিনিস শিখেছি, রান্না করতে পারি এখন অনেক কিছু। অ্যান্ড যদি খারাপ এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে বলা যায় যে আমি আসলে অটো পাস করি এইচএসসিতে। সো আমার প্রিপারেশন অনেক ভালো ছিল যে আমি একটা কজ আমার এসএসসি রেজাল্ট একটু খারাপ ছিল। সো আমার প্রিপারেশন ছিল যে আমি একটু ভালো করে এইচএসসিটা দিব যেন একটা ভালো রেজাল্ট আসে। বাট অটো পাসের কারণে আমার কী হয় যে এসএসসি রেজাল্টের উপর বেস্ট করে আমার এইচএসসি রেজাল্টটা হয়, এটা একটু খারাপ ছিল আমার জন্য। অ্যান্ড দেন অনলাইন ক্লাসেস, দেখা গেছে আমি অনলাইন ক্লাসে আমার রেসপন্ড করতে প্রবলেম হয়, আমার অ্যাটেন্টিভ থাকতে প্রবলেম হয়, মানে আমি চাইলেও পারতেছি না অ্যাটেন্টিভ থাকতে। আমার মনে হচ্ছে যে আমি অন্য কিছু করি বা কিছু একটা, যেহেতু আমার ক্যামেরা অন করতে হচ্ছে না। সো এইগুলো মোটামুটি একটু খারাপ এক্সপিরিয়েন্স ছিল, আর বাকি সব আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি। কেমন ছিল 2021 জানতে চাই? 2020টার দিকে যদি আমরা তাকাই, যে ঘরবন্দি ছিলাম আমরা বলতে গেলে ওয়ান কাইন্ড অফ। তো 2021-এ যখন আল্লাহর রহমতে সব কিছু ঠিক হলো, এরপর যখন আমরা ওখান থেকে বের হয়ে একটা ভালো একটা কিছুতে আসতে পারলাম, তো তখন আমাদের জন্য এই জিনিসটা খুবই ভালো। আর বলতে গেলে মানে আমরা আমাদের অন ক্যাম্পাস ক্লাস করতে পারছি। এছাড়াও যে আমাদের কাজ আছে, যারা জব সেক্টরে আছেন বা যাদের যে স্বপ্ন আছে বা ওরকমভাবে মানে ঘরবন্দি থেকে বের হয়ে আমরা যেভাবে বাইরে আমাদের সময়গুলো পার করতে পারতেছি, ফ্রেন্ডদের সাথে বলেন, ফ্যামিলির সাথে বলেন, এই জিনিসটা আমাদের জন্য ভালো। তারপরে আমরা বুঝতে পারলাম মোটামুটি গোছানো একটা বছর গেছে। কেমন গেল 2021? Well, 2021 was a bit unexpected. Like এর আগে যতগুলো বছর কাটিয়েছি এবং বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যখন জড়িত ছিলাম, তখন কখনোই মনে হয়নি যে এরকম একটা সময় দেখতে হবে যেখানে আমরা বের হতে পারবো না, কারোর সাথে দেখা করতে পারবো না, একটা মানে বাসার 4 দেয়ালের ভিতরে বসে থাকতে হবে। So what 2021 basically taught me is to take that time that I have to improve upon my skills, sharpening and honing myself, preparing for something better in future. So this resulted in me speaking in front of the mirror for hours on end to get rid of the stuttering that I used to have while speaking. And also গান বাজনার পিছনে একটা ঝোঁক ছিল খুব ছোটোবেলা থেকেই। সো ওটাও এই প্যান্ডেমিকের কারণেই হয়তো একটা সুযোগ পেয়েছি। কিন্তু পারপার্শ্বিক দিকে চিন্তা করলে বা আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করলে আমাদের যেটা আমি মনে করি উচিত যে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যতে যাতে এরকম কোনো সিচুয়েশন যদি আসে আবারও, তাহলে আমরা যাতে সেটার বিরুদ্ধে মানে দাঁড়াতে পারি, so that we don't have to feel that we are hopeless or helpless, so we can help ourselves. So I think this is one of the most important lessons that we should take from this pandemic. শিক্ষক হিসেবে একটা শূন্যতার জায়গা, শিক্ষকের কাছে স্বাভাবিকভাবে একটা ওপেন ক্লাসরুম অনেক গুরুত্বপূর্ণ। একটা ক্লাসরুমে শিক্ষার্থীরা নানান ধরনের প্রশ্ন করবে, নানান ধরনের বিষয় যে আপনার জানা আছে আপনি জানাতে পারবেন, এগুলো একটা তাগিদ প্রত্যেক শিক্ষকের মধ্যে থাকে। সে একটা জায়গা থেকে একটা বছর 2020 আমাদের বঞ্চিত হতে হয়েছে। তারপর 2021 যখন ঘুরে দাঁড়িয়ে জীবনে একটু স্বাভাবিক হতে শুরু করলো, নানানভাবে চেষ্টা করেছি আমরা। সব মিলিয়ে মিশিয়ে যদি একটু জানতে চাই 2021 কেমন গেল? 2021টা আসলে কম্পেয়ার করতে হলে প্রথমে বলতে হবে 2020-এর কথা। 2020টা আমি বলবো যে আমি এটাকে বলি একটা অনিশ্চয়তার বছর ছিল। আর সেখান থেকে যে আমরা এরকম উতরে আসতে পারলাম 2021-এ, যে আমরা আপনি তো জানেন যে কানাডিয়ান ইউনিভার্সিটি আমরা এখন ইন ক্যাম্পাসে ক্লাস নিচ্ছি এবং আমাদের ক্লাসরুমগুলো ওয়েল ইকুইপড, যে আমরা ইন ক্যাম্পাসে ক্লাসের সাথে সাথে আমরা হাইব্রিড মডেলে, মানে কেউ যদি আসতে না পারে এই প্যান্ডামিকের কারণে, সেভাবেও তারা দিতে পারছে। আসলে শিক্ষক হিসাবে স্টুডেন্টদেরকে সামনে পাওয়াটা খুব জরুরি। তারপরে আমরা বিজনেস স্কুলে যেহেতু পড়াচ্ছি, এখানে আমাদের অনেকভাবে ইন্টারেক্টিভভাবে স্টুডেন্টগুলোকে পড়াতে হয়, অনেক কেস স্টাডি করতে হয়, যেটা আসলে অনলাইনে খুব ডিফিকাল্ট। করা যে যায় না তাও না, করাটা খুবই ডিফিকাল্ট হয়, কারণ স্টুডেন্টের ফিডব্যাকটাই কিন্তু আসলে আমাদের ক্লাসটাকে অনেক লাইভলি করে তোলে। তো সেই হিসাবে চিন্তা করলে আমরা যে ইন ক্যাম্পাসে ক্লাস নিতে পারছি, এটা একটা অসাধারণ ব্যাপার লাগছে। একটা সময় তো মনে হচ্ছিল পারবোই না। আর 2020-কেও আমি বলবো, 20 থেকেও আমরা অনেক কিছু শিখেছি, যে আসলে অনলাইনে রিমোট প্লেসে কীভাবে ডিস্টেন্স লার্নিংটাকে অনেক আসলে ডেভেলপ হয়েছে আমাদের দেশের পার্সপেক্টিভে। তারপরে অ্যাজ এ নেশন আমরা তো আসলে এখন 50 বছরে পড়লাম। সো এটাও একটা বিশাল ব্যাপার যে জাতি হিসাবে আমরা আসলে অনেক গ্রো করছি। আমরা দেখতে পাই যে চারিদিকে কী পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের দেশে। সেই সাথে সাথে যে আমি আশা করব যে আমাদের
জাতি হিসাবেও যেন আমরা আমাদের সিভিক ডেভেলপমেন্টটা সেই দিকে যাই। আর তাছাড়া আরেকটা আশার ব্যাপার হচ্ছে যে 2020-এ করোনা প্যান্ডেমিকের জন্য আমাদের পুরোপুরি একটা ইকোনমিক রিসেশনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমি বলবো না যে আমরা একেবারে খুব একটা ভালো স্টেজে এখনও আছি, বাট উই আর অ্যাকচুয়ালি রিকাভারিং। সো এই সব দিকগুলো বিবেচনা করে 2021টা একটা অসাধারণ, আমি বলবো এটা আশার বছর। এখনও অনেক কিছু আছে আমাদের আসলে অর্জনের বাকি আছে, তো আমরা সেদিকে আগাচ্ছি আস্তে আস্তে করে। আচ্ছা, 2020টা আসলে বলতে গেলে আমাদের জন্য একটু নেতিবাচক বছরই ছিল। সেখান থেকে উঠে এসে এখন যেটা বলবো যে 2021 পরিবর্তনের দিক থেকে আমরা পরিবর্তনটার সাথে খাপ খাইয়ে নিয়েছি। সো এক্ষেত্রে আমি বলবো যে এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক। আর বলতে গেলে শিক্ষক হিসেবে যদি আমি বলি, আমার মতে আমার ছাত্রছাত্রীরা এই প্যান্ডেমিকের সময় তারা পারিবারিক মূল্যবোধ অনেক ভালো করে শিখেছে, শিক্ষার মূল্যটা বুঝেছে। এবং কিন্তু একদিক থেকে আমি বলতে চাই যে 2021-এর একটা নেতিবাচক দিক যদি আমি হাফ বছর ধরি, অর্ধেক বছর ধরি, সেখানে আমাদের অনলাইন ক্লাসেস যেগুলো ছিল সেই দিক থেকে চিন্তা করলে যে তাদের সঙ্গে ওই ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে ক্লাস নেওয়াটা হচ্ছিল না, যেটা এখন আমরা অক্টোবর থেকে সশরীরে ক্লাস নিচ্ছি। সব মিলিয়ে আসলে 2021 সালটা ছিল আমি বলবো যে শোকের, স্বস্তির এবং শান্তি বা আনন্দে উত্তরণ। প্রথম বছরের প্রথম হাফে আমাদের বেশ কিছু আত্মীয় স্বজন মারা গিয়েছিল কাছের, এবং ইন্ডিয়াতে যেভাবে অ্যাটাকটা হয়েছিল আমরা সবাই কিন্তু খুব প্যানিকে ছিলাম যে লাইক বাংলাদেশে আসবে। বাট আমার মনে হয়েছে যে আমরা আস্তে আস্তে স্বস্তির দিকে যাওয়া শুরু করি, যেহেতু বাংলাদেশ খুব সফলতার সাথে এটা মোকাবেলা করেছে, বাংলাদেশে ইকোনমি ঘুরে দাঁড়াচ্ছে। এবং জানুয়ারির পর থেকে আমাদের ক্যানাডা ইউনিভার্সিটি পার্টিকুলারলি আমরাও খুব দারুণভাবে এগিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল কোভিড থেকে বেঁচে গিয়েছি, এবং থ্যাঙ্কস টু আওয়ার ইউজিসি এবং এডুকেশন মিনিস্ট্রি যে আমাদের ফিজিক্যালি ক্লাস শুরু করার অনুমতি দিয়ে দেয়। অক্টোবর থেকে আমরা শুরু করি এবং আমাদের স্টুডেন্টরা ক্লাসে ফিরে এসেছে। এটা ছিল আমাদের জন্য মনে করি যে সবচেয়ে বড় প্রাপ্তি, বিকজ প্রায় 2 বছর পরে ওদের সাথে সরাসরি ইন্টারাকশন হয়েছে, এবং আমাদের স্টুডেন্টরা ক্লাস করে খুবই ভালো করছে, তারা আনন্দ পাচ্ছে এবং স্বাভাবিক জীবনযাপনে ফেরা শুরু করেছি। এবং সেক্ষেত্রে বলবো যে ব্যক্তিগত জীবন, আমাদের ক্যানাডা ইউনিভার্সিটি এবং ওভারঅল দেশ সব কিছু মিলে আমি বলবো যে একটা আনন্দের বার্তা দিচ্ছে। বাট ওমিক্রনের কথা চিন্তা করে আবারও কিছুটা শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে। তবে এতটুকু সংক্ষেপে বলা যায় প্রাণের সঞ্চার হয়েছে 2021-এ। 2020-এর যে সংকট ছিল, যে সংকটের ধারাবাহিকতা আমরা দেখেছি 2021-এ এসে তা অনেকটাই চলে গেছে। এই আলাপচারিতা চলবে, কারণ বেশ কিছু সংকট তৈরি হয়েছে 2021-এর এসে, সেই সংকটগুলো নিয়ে কথা বলতেছি। তবে ছোট্ট একটা বিরতি, স্টে টিউনড। স্বাগত আর একবার, দেখছেন ভয়েস, শুনছেন ভয়েস। কথা হচ্ছিল ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে 2021টা দিন কেমন গেল। বাস্তবতা হচ্ছে 2021-এ এসে কিছু সংকট আমাদের সামনে নতুন করে এসে আবির্ভূত হয়েছে। সেই সংকটগুলো নিয়ে একটু কথা বলতে চাই। তোমাকে দিয়ে শুরু করছি। মহাসড়ককে আমরা আবার অনিরাপদ হতে দেখেছি 2021-এ এসে। নিরাপদ ছিলই বা কবে? আমি বাসে চলাফেরা করি, দেখা যায় যে রাস্তা পার হতে গেলে উল্টা রাস্তা থেকে একটা বাইক চলে আসছে, উল্টা রাস্তা থেকে একটা রিক্সা চলে আসছে, ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, কিছু বলার নেই। ওয়েটও করছে না যে মানুষটা বেঁচে আছে, বা আরেকটা বাসের সামনে গিয়ে পড়লো এটাও চিন্তা করতেছে না। এই অ্যাক্সিডেন্টের সময় দেখা গেল যে একজন শিক্ষার্থী মারা গেলেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি যে মারা গেছেন এটার পরে যে তার ফ্যামিলিরা কী করতেছে এবং তার আশেপাশে মানুষরা কীভাবে ভুগছেন সেটা চিন্তা করছে না, বিকজ হি ইজ আ স্ট্যাটিস্টিক রাইট নাও। কারণ হি ইজ জাস্ট আ নাম্বার। কারণ এরকম ঘটনা ঘটেছে 19 সালেও, এরকম ঘটনা ঘটেছে 18 সালেও, এরকম ঘটনা ঘটেছে 17 সালেও, এটা হয়েই আসছে, এটা কমন নলেজ। সো আনফর্চুনেটলি এবার হয়েছে, এর আশা নেই যে এটার কোনো এন্ডিং হবে বা এটার কোনো ভালো একটা। শিক্ষার্থীরা তো আবারও রাস্তায় নেমেছে, কি মনে হয় এবার কি হতে যাচ্ছে? গতবার তো শিক্ষার্থীরা নেমেছিলেন, যা হওয়ার তাই হবে, আবারও আন্দোলন হবে, আবারও শিক্ষার্থীরা নামবে, কোনো সমাধান হবে কোনো সমাধান। কি মনে হয় দেশে সমাধান না হওয়ার সংস্কৃতি কি অব্যাহত থাকবে? এখন পরিবর্তন আসতে যাচ্ছে, পরিবর্তন দেখো। আমি আসলে যেটা খেয়াল করে দেখেছি সেটা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে, আমাদের স্টুডেন্টদেরকে বলা হচ্ছে যে দাবি আমাদের মানা হবে বা দাবি হয়ে গিয়েছে, তারপরের যে প্রসেসটা ওইটা হচ্ছে না। কারণ আমরা যখন শুনতে পারছি যে আমাদের দাবিটা আমাদের মানা হয়েছে,
তারপরে কিন্তু আসলে আমরা তারপরে রেজাল্ট দেখতেছি না, কারণ জাস্টিসটা যে চাচ্ছি সেই জাস্টিসটা আমরা ওভাবে পাচ্ছি না। কি মনে হয় ধারাবাহিকতা অব্যাহত থাকবে? সংকটটা কোথায় তৈরি হয়? কেন জনগণের চাওয়াটার প্রতিফলন সিদ্ধান্ত প্রণেতাদের কাছ থেকে আমরা পাই না? সংকটটা কোথায়? I don't think people take students as seriously as we try to be. 2018 তো স্টুডেন্টরা নেমেছিল অ্যান্ড তাদেরকে ভুল আশ্বাস দিয়ে জিনিসটাকে আবার এড়িয়ে দেওয়া হয়েছিল। অ্যান্ড দেন এগেন কয়েকদিন আগেও এই 21-এ এসে রামপুরাতে হয়েছে, যেটা ওয়াজ ভেরি ডিজাস্ট্রাস। 3 জন মারা গিয়েছে, তার মধ্যে এসএসসি স্টুডেন্ট যে মাত্র কয়েকদিন আগে এক্সাম দিয়ে বের হলো সে মারা গেল। স্টুডেন্টরা আবারও নামলো, কিন্তু আবারও দে আর লাইক জাস্ট গিভিং এক্সকিউজেস এগেন অ্যান্ড এগেন। অ্যান্ড ট্রাফিক সিস্টেম আমাদের তো বাজে না, লেন আছে কোনো অ্যাম্বুলেন্স বা ইমার্জেন্সি লেন না, বাসেস আর লাইক ওয়েল মেনটেইনড অ্যান্ড দে আর লাইক রাফ ড্রাইভিং এভরি নাও অ্যান্ড দেন। এই কয়দিন আগে হলো এই অবস্থা, এখন আবারও সে একই বাসরা দে আর লাইক ফাইটিং উইথ ইচ আদার অ্যান্ড দেন রিক্সাওয়ালারাও উল্টো রাস্তায় যাচ্ছে, বাইকও সে উল্টো রাস্তায় যাচ্ছে, মানুষের দিকে কেউ খেয়াল রাখতেছে না। প্রাপ্তির কথাগুলো শুনছিলাম, এবার বাস্তবতায় যখন এসছি রূপটা কিছুটা ভিন্ন। 2021-এ এসে আবার নতুন করে সেই সংকটটার সামনে এসে দাঁড়িয়েছি, সড়ক দুর্ঘটনা, অনিরাপদ সড়ক কিংবা ছাত্রদের যে দাবিগুলো আমরা আসতে দেখেছি। কি মনে হয় ছাত্রদের কথা কি সিদ্ধান্ত প্রণেতা পর্যন্ত পৌঁছে না? মানে বলছে দাবি মেনেছি, কিন্তু ঠিকভাবে এটা করছে না। তার বারবার বলেই যাচ্ছে যে হ্যাঁ তোমাদের দাবি আমরা মেনেছি, কিন্তু আমরা তো দেখছি না কোথায়। বলে যে হাফ পাস অ্যান্ড অল, কিন্তু এটা তো বাসে ধাক্কা দিয়ে স্টুডেন্টকে ফেলে দিচ্ছে, এভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ড্রাইভাররা এত রাফলি চালায়, দেখছে যে মানুষ ক্রস করছে, জেব্রা ক্রসিং বলে কিছু আছে, কিন্তু ড্রাইভাররা রাফলি চালাচ্ছে, মেরে ফেলছে। মানে সিস্টেম কিছু ঠিক নেই, কোনো সিস্টেম ঠিক নেই, ও তো এক কথায় বলেই দিল। কেন কোনো একটা সিচুয়েশনে আমরা পড়তেছি, কোনো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, পরবর্তীতে ওগুলো নিয়ে একটা সবাই স্টুডেন্টরা বা সবাই রাস্তায় নামলো, বাট কী হচ্ছে? 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের দিন আবার সেম জিনিস রিপিট হচ্ছে। এই যে আমাদের অ্যাডজাস্টিভ একটা মেন্টালিটি গ্রো করছে, তোমার কি মনে হয় সব ক্ষেত্রেই অ্যাডজাস্ট করতে করতে আসলে একটা অ্যাডজাস্টেড নেশন হয়ে যাচ্ছে আমরা? Exactly. It's kind of like, you know, we're getting used to it. Nothing is happening, no one's doing anything, and people are happy with that. People are not, you know, like responding how they're supposed to respond. People are depending on others, but they're not improving themselves. So it's like, it's a lot together, you know, like, but in the end, like, we have to improve. I want to see that hope too. কি মনে হয় সংকটটা আসলে কোথায়? কেন হচ্ছে না, মিলছে না, মন মতো হচ্ছে না? নিজে ঠিক থাকতো, নিজের যদি আমি অনেক দেখেছি যে অনেক হিপোক্রেসি হয়, যে বলে যে এটা করে, কিন্তু নিজেই যে লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া মানে কি করে, নিজের কাগজপত্র নাই তবুও আবার গাড়ি চালাচ্ছে, এরকম। এই নিজের এথিক্সটা যদি না ঠিক রাখে, আই ডোন্ট থিঙ্ক লাইক ঠিক হবে মানে নেশনটা। আমরা এথিক্স ঠিক রাখতে পারছি না কেন? কি সমস্যা আমাদের? এথিক্স তো আমাদের ব্যাপার, পার্সোনাল এথিক্স অনেক ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার। আমরা সবাই ছাত্ররা আজকে নেমেছি, এই ছাত্ররাই আমরাই যদি ঠিক রাখতে না পারি তাহলে তো হবে না। আশেপাশের অন্য আরেকজন 10জন মিলেই একটা সার্কেল, এই সার্কেলের সবাই ইন্ডিভিজুয়াল, সবাই একজন একজনের উপর কো ডিপেন্ডেন্ট। আমরা যদি একজন সবাই মেনটেন করি তাহলে জিনিসটা প্রসিড হবে। লাইসেন্স নেই, যদি আমার লাইসেন্স আছে, আমি যদি আরেকজনকে দেখি যে লাইসেন্স ছাড়া চালাচ্ছে, তাকে যদি আমি বাধা না দিই, সেটা আমার প্রবলেম। এখন হচ্ছে না, আগামীতে কি এমন চমৎকার হবে যে চমৎকারে সব কিছু বদলে যাবে বলে তোমার মনে হয়? করোনার ভিতরে যে আমাদের একটা ট্রান্সফরমেশন দেখেছি, লেট ইট বি, যেটা আমি আগে বলছিলাম, অনলাইন ধাপে আমরা যে টেকনোলজি স্যাভি হয়েছে, ইচ অ্যান্ড এভরি পার্সন ইজ অ্যাকচুয়ালি গেটিং এক্সপোজ টু টেকনোলজি। অ্যান্ড আমাদের বিজনেস যদি দেখেন, আমাদের ই কমার্স সেক্টরে এখন অলমোস্ট অনলাইন, এই প্যান্ডামিকের ভিতরে অনলাইন বিজনেসেস অনেকভাবে গ্রো করেছে। সো হিউম্যান, যেটা আমি শুরুতে বলছিলাম, যে স্টেবিলিটি খোঁজে ট্রাই করে। সো আমাদের যতই সামনে যত স্ট্রাগলস আসবে, দ্য থিং ইজ উই হ্যাভ টু গো থ্রু ইট, অ্যান্ড উই ক্যানট জাস্ট ফল ব্যাক অ্যান্ড জাস্ট we have to rise above all the trouble that is coming towards us. স্যার, এই যে আশাগুলো আমরা দেখছি, একদিন কোনোদিন ঠিক হয়ে যাবে, সড়ক মহাসড়ক একদিন নিরাপদ হয়ে যাবে, দুর্নীতি দেশ থেকে একদিন চলে যাবে, এই যে একদিনের স্বপ্ন দেখা, ঠিক কোন বিশ্বাস থেকে একদিনের উপর আমরা এতটা আস্থা রাখছি যে সেই একদিন আমাদের আসবে? কেন মনে হয়? আসলে এটা আমার মনে হয় যে আমাদের ওই মায়েরা শিখিয়েছে। ছোটোবেলা থেকে আমরা দেখতাম যে মায়েরা সবসময় খুব আশা দেখাতেন। আমরা যখন বলতাম যে এটা সমস্যা হয়েছে, বলতো ঠিক হয়ে যাবে, বাট এটা আসলে আমার কাছে মনে হয় যে খুব নেগেটিভ একটা জিনিস, এবং এটা থেকে বের হয়ে আসতে হবে। সব ঠিক হয়ে যাবে না, আসলে শব্দটা হবে ঠিক করতে হবে, এবং আমরা মনে করি যে আমরা প্রত্যেকে আমরা কন্ট্রিবিউট করছি কিনা, এবং
সক্রেটিস বহু বছর আগে বলে গিয়েছে যে সঠিক দেশপ্রেম হচ্ছে যে, বা সত্যিকার দেশপ্রেম নিজের কাজটা ভালো মতো করতে পারা। ইন্ডিয়াতে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেন একজন বিখ্যাত লোক, যে ইন্ডিয়ার চায়ওয়ালা সে ওই ভারত কী করা উচিত, বিশ্বে কী হওয়া উচিত সব কিছু জানে, সব কিছুতে সে পারদর্শী, একটা জিনিস সে জানে সেটা হচ্ছে কীভাবে ভালো করে চা বানাতে হয়। তো আমাদের দেশের অবস্থাটা অনেকটা সাবকন্টিনেন্ট, তো আমাদের মেন্টালিটি এক জায়গায়, আমরা কথা সর্বস্ব একটা জাতি। আমি মনে করি যে আমরা কাজ সর্বস্ব জাতিতে পরিণত না হতে পারলে ভবিষ্যৎটা কিন্তু খুব ভালো দেখছি না। চমৎকার, সেই এথিক্সের প্র্যাকটিসটা বা তাদের মাইন্ডসেটে ওই এথিক্সটাকে জায়গা করে দেওয়ার মানসিকতাটা কতখানি দেখেছেন? আমরা তো শিক্ষকের দিক থেকে চিন্তা করলে তো সবসময় আমাদের প্রথম ফোকাসটাই থাকে এটা, যে ভালো ছাত্র হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। ওই ভালো মানুষটাই তো বলে দেয় যে তোমার মধ্যে কি মূল্যবোধ থাকবে, তুমি কিভাবে চলতে পারবা। সো যেহেতু ছাত্রছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ আমরা বলি সবসময়, ওদের মধ্যেই যদি মূল্যবোধটা না থাকে আসলে দেশের সিস্টেমটা কিভাবে চেঞ্জ হবে আই ডোন্ট নো। ভবিষ্যতের জেনারেশনটাই আসলে একটা দেশকে চেঞ্জ করতে পারে, বাট সেক্ষেত্রে দেখতে হবে যে কতটুকু পরিকল্পনা হচ্ছে আর পরিকল্পনার বাস্তবায়নটা কতটুকু হচ্ছে। সবসময় আমরা খালি পরিকল্পনাই করে যাই, কিন্তু সেটার বাস্তবায়ন যে হচ্ছে কি হচ্ছে না সেদিক থেকে আসলে কেউ চিন্তা করে না। আসার জায়গাগুলো যখনই বলি তখন বেশ কিছু প্রশ্ন এসে দাঁড়ায় যে কী করছি, কোথায় যাচ্ছি, কীভাবে হাঁটছি, কোন পথে হাঁটছি। এথিক্সের কথা অনেকে বললেন, নিজের দায়িত্বশীলতার কথা অনেকে বললেন। সবাই তো যখন তরুণ থাকে এই দায়িত্বশীল আচরণটা, দায়িত্বশীল মানসিকতাটা থাকে, সিদ্ধান্ত নেওয়ার জায়গায় যখন পৌঁছে যান অনেকে এই মানসিকতার বিশাল পরিবর্তন আসে। এই জন্যই বলছি সড়ক মহাসড়ক অনিরাপদ, চালকরা অদক্ষ, এরকম মন্তব্য বারবার আমরা শুনেছি। কিন্তু সেই অদক্ষ চালকদের যিনি লাইসেন্সটা ইস্যু করছেন তিনি তো শিক্ষিত, তিনি তো দক্ষ। সম্পূর্ণ তাহলে কোথায় হয়েছে? এই অদক্ষ বা অশিক্ষিত যে নাগরিকরা রয়েছেন তাদের মধ্যে নাকি শিক্ষিত যারা এথিক্সের প্রপার চর্চা করছেন না, তাদের সংকটটা কোথায় হয়েছে? এটা আসলে আমি বলবো যে এটা সামগ্রিকভাবে একটা ব্যর্থতা। আমরা যখন বলি এথিক্সের কথা, আসলে এথিক্স আমি আমার ক্লাসেও পড়াই। আমরা সবসময় বলি কি যে অমুকে দুর্নীতিগ্রস্ত, ব্যবসায়ীরা ফুড অ্যাডাল্টারেশন করছে, খাদ্যে ভেজাল দিচ্ছে। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই আমার স্টুডেন্টদেরকে, আমি কি এথিক্যাল, আমি কি এথিক্স নিয়ে কাজ করছি? সো আমাকে দেখতে হবে আমি আমার জায়গা থেকে এথিক্স ফলো করছি কিনা। একটা সমাজের এথিক্স কিন্তু আসে একেবারে ছোটোবেলা থেকে শেখাতে হয়। সো আমাদের প্রাইমারি লেভেলে আমাদের স্টুডেন্টদেরকে কি এথিক্স নিয়ে আমরা কোনো কিছু শেখাচ্ছি কিনা। যেমন আমি যেহেতু শিক্ষকতায় আছি, আমি বলি সবসময় স্টুডেন্টদেরকে, তোমাকে যখন কোনো এক্সাম দেওয়া হয় আমরা কি এক্সামে চিটিং করি কিনা, অ্যাসাইনমেন্টের সময় প্ল্যাগারিজম করি কিনা। একটা একাডেমিক রিসার্চে আসছে এরকম যে যারা একাডেমিক এরিনাতে চিটিং করে স্টুডেন্ট লাইফে, তারাই কিন্তু আলটিমেটলি করাপ্টেড হয়ে যাচ্ছে। সো আমার যখন করাপশন করার অপশন আসবে তখন আমি করাপশন করবো কিনা। যেমন সবাই দোষ দিচ্ছে হচ্ছে বিআরটিএকে বা এরকম ইনস্টিটিউশনগুলোকে যারা লাইসেন্স ইস্যু করছে, অথরিটি ইস্যু করছে। এখানে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে যে আমি যখন দেখি কেউ লাইসেন্স করতে চাচ্ছে, আপনি কি পরীক্ষা দিয়ে লাইসেন্স নিতে চাচ্ছেন নাকি আপনি অন্য কোনোভাবে নিতে চাচ্ছেন? আমি কিন্তু একজন কার এনথুজিয়াস্ট বলেন বা বাইক এনথুজিয়াস্ট বলেন, আমি সবসময় কিন্তু ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব কিছু আমি নিজে করেছি এবং আমার গাড়ি রেজিস্ট্রেশনটা আমি নিজে করেছি। সো আমি কিন্তু বিআরটিএতে আজ পর্যন্ত কোনোভাবে অন্য কোনো দরকারই হয় না। সো আমি এতটুকু একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি আপনি আপনার লাইসেন্স করতে চান, রেজিস্ট্রেশন করতে চান, আপনার উইদাউট গিভিং এনি আদার ফর্মালিটিস, ইয়েস ডেফিনেটলি, সেই শব্দটা নেতিবাচক শব্দটা আনতে চাচ্ছি না, এগুলো কোনো কিছু ছাড়াই কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু আমি এরকম অনেকেই দেখছি ভোটার আইডি কার্ড করতে গেলেও সে বলে যে 5,000 টাকা দিছে অমুকে, ঠিক আছে। এই যে মানসিকতাটা, এটা আমরা হয়তো বা প্র্যাকটিসড হয়ে যাচ্ছি, ওই যে মেনে নেওয়াটা আমরা মেনেই নিচ্ছি। আমরা এখানে বলি হচ্ছে পারচেস বাস্কেটে একটা রেখে দিই যে এইটুকু আমরা হয়তো ঘুষ দেবো কাউকে, এটা ফার্স্ট মানি, এইটুকু আমাদের একটা দিতে হবে, আসলে এটা দরকার নেই। আর সবসময় বলা হচ্ছে যে নিরাপদ সড়ক চাই, এটা আসলে আমি এটাও বুঝি না যে নিরাপদ সড়কের সাথে শিক্ষার্থীদেরকে কেন আমরা জড়াবো, ঠিক আছে। নিরাপদ সড়ক এটা সবার জন্য প্রযোজ্য, তাই না। পাবলিক সেফটি এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা আমি সবসময় বলি যে আমাদের দেশ অর্থনৈতিকভাবে শুরু করে বা অনেক ব্যাপারে আমরা স্টেবল হয়েছি, আমাদের গ্রোথ চার্ট কিন্তু অনেক ভালো, ইকোনমিক গ্রোথ আমাদের বিভিন্ন প্যারামিটারে অনেক ভালো। বাট এই একটা জায়গাটাই মনে হয় আছে যে আমরা আসলে অদক্ষ চালকের কাছে কিন্তু আমাদের সমাজটা চলে যাচ্ছে। যেমন এই কিছু পাবলিক ট্রান্সপোর্ট এসেছে, তো সেগুলোর নাম না বলি, বাট এই জিনিসগুলো খুব ব্যাপার আছে যে আমরা আপনার তো কাজ করি। চমৎকার, আসলে আপনি খুব চমৎকার করে বলেছেন। কিছু জিনিস না বলেও যে অনেক স্পষ্টতভাবে বোঝানো যে আপনার কথায় তা স্পষ্ট হয়েছে। যাই হোক, সংকট না, সমাধানের পথে হাঁটতে চাই, তবে সমাধানের পথে হাঁটবো ছোট্ট একটা বিরতির ব্যাপারে।
অনেকগুলো সংকট শুনেছি, সম্ভাবনার কথাও শুনেছি, তবে এবার বেশ কিছু সংকটের তারুণ্যদীপ্ত সমাধানগুলো একটু জানতে চাই, যাতে আমাদের নীতি নির্ধারকরা কিছুটা হলেও তারুণ্যের যে স্পন্দন আছে সেই স্পন্দনটা বুঝতে পারে। কী করা যেতে পারে? বিং অনেস্ট, এখন যে আমরা রাস্তায় দেখছি প্রোটেস্টিং চলছে, আমাদের ট্রান্সপোর্টেশনে এখনও প্রবলেম হচ্ছে। বিং অনেস্ট, আমাদের স্যার সেড এথিক্সের একটা প্রবলেম আছে, যে আমরা কোনো একটা ভুল আমরা মেনে নিই, কোনো একটা জায়গায় সিস্টেমে কোনো করাপশন হচ্ছে বা প্রবলেম হচ্ছে, ওটা আমরা মেনে নিই। আমাদের ভিতর থেকে আমাদের মধ্যে হুইসেল ব্লোয়ার্স থাকতে হবে, যারা কোনো একটা সমস্যা দেখছে ওটা রিপোর্ট করছে। যেমন ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন প্যান্ডামিকে আমরা ভ্যাকসিন দিচ্ছি, উইচ স্টিল নট অ্যাকচুয়ালি দ্যাট সেফ, কারণ এখনও দের ইজ এ নিউ ওমিক্রন virus that has actually launched, which has a transmissible rate of more than 60% than the Delta virus. I'm talking about the problem, but I'm not taking a step. Maybe what I should do is start taking a step. Maybe we have our phones with us. We see any problems, we right away record it, we right away post it to the officials. Let not the student just struggle in the streets. Let us struggle. Let us, the university, private people, let be you, sir, faculty. If we see any problems, let it be reported, let it be changed. We need to work together to form an amazing nation. একজন স্টুডেন্ট হিসেবে আমার যেটা মনে হয় যে শিক্ষার একটা ভ্যালু আছে, এবং শিক্ষা দ্বারাই একটা জাতির যে গ্রোথ এটা আমরা বুঝতে পারি just from their level of education. So I think as a student we should take steps so that we can lead by example. Like we could make the people understand যে দেখো জিনিসটা এভাবে না করে অন্য আরেকভাবে করলে সার্বিকভাবে একটা ভালো পরিস্থিতি মানে বিরাজ করবে সব দিকে। So as students, since we are educated, we know better than most other people. Like এটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের লিটারেসি রেট যেহেতু আছে এখন আস্তে আস্তে বাড়ছে জিনিসটা, এবং শিক্ষার্থী হিসাবে আমাদের উচিত অন্যকে শিখানো কীভাবে সচেতন হতে হয়, কীভাবে সচেতনভাবে চলাফেরা করা যায়। এবং ইফ উই ক্যান লিড বাই এক্সাম্পল, if we can show the people the way to do it, I think it's going to be easier for people to get adjusted and live their lives accordingly. আমাদের এই যে একটা মানে কথা আছে না, বাংলাদেশে এই মানে কিছু হবে না, তো এই কথাটা আই থিঙ্ক উই শুড চেঞ্জ। because we the student are the future of this generation. তো এখানে যদি আমরা স্টেপ মানে আমাদের এই জিনিসটা করতে হবে যে আমরা বাংলাদেশকে আমরা উন্নতি করতে পারবো, এটা মানে এটা মন থেকে আসতে হবে যে আমরা পারবো এটা। সো আরেকটা কথা হচ্ছে যে মানে we have to be not just educated by degree but also educated by mentally and ethically, so that we can be the example of the future generation. কোনো কিছুই তো এখনো আমরা ওইভাবে সলিউশন পাচ্ছি না, বাট আমরা তো একজন যদি একটা প্রবলেম ফেস করি, ওই প্রবলেমটাই যদি আমরা না করি মানে আলোচনা না নিই, তাহলে কিভাবে সমাধান পাবো? আলোচনা আনতে হবে সংকটগুলো, চুপ করে দেখা যাবে না। কি করা যায়? আমরা সবাই একটা জিনিস মানে দেখতেছি যে এখনকার হবে এই জিনিসটা 2 দিন পরে হবে, 1 দিন আগে হবে, এরকম কথাবার্তা ভেসে আসতেছে, বাট 1 সপ্তাহ পরে আবার এগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার আমার ভাই মরতেছে, আবার আমার বোন মরতেছে, আবার এই সমস্যা, এগুলা মানে কোনো নেই। আমার পেটের ক্ষুধা আমারে মিটাইতে হবে। তো আমি যে সরকারের উপর, আমি গভর্নমেন্টের উপরে আশা করে বসে থাকবো তা না, আমরা একসাথে কাজ করতে হবে। আমি স্টুডেন্ট বা আমি একজন, সর্বোচ্চ বড় কথা হলো আমি বাংলাদেশের একজন নাগরিক, আমার সাথে তাদের কথা বলতে হবে। আমি যে কোনো কাজেই ইনভলভ হতে পারি, হ্যাঁ আমি উচ্চ পর্যায়ে না যেতে পারি, তার নিচের পর্যায়ে যারা আছে তাদের সাথে কথা বলতে, তারা আমাদের সাথে কথা বলতে হবে, বা এইভাবেই তো আমাদেরকে আগাতে হবে। বড় কথা কি যে আমাদের একসাথে যদি আমরা এগিয়ে না আসি, তাহলে আমরা জীবনে এই বাংলাদেশটাকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, খুব চমৎকার একটা পয়েন্ট ছিল। আর কি করা যেতে পারে? Actually, like, we are the problem and we are the solution. So we have to fight with ourselves. We have to lead as examples. We have to show that things should be done like this, and so that our kids, our future generations can learn from it. যে দাবিটা আমরা সরকারের কাছে করতেছি, এই দাবিটা আসলে আগে নিজের কাছে করা উচিত, তাহলে আমাদের ওই এথিক্সের ইস্যুসগুলো আর থাকতেছে না। অ্যান্ড প্রোটেস্ট মানে যে আমরা একজন মারা গেছে তার জন্য প্রোটেস্ট করে আমরা 10 জনকে মারতে পারি। সো কিছু থিংস আসলে আমাদের পজিটিভলি নেওয়া উচিত। সো এই প্রোটেস্ট অ্যান্ড যে দাবি আমরা করি না কেন, জাস্ট আমাদের ইনফরমেশনগুলো আসলে পজিটিভলি স্প্রেড করা উচিত,
সো আমাদের নেগেটিভ ইনফরমেশনের জন্য আসলে অনেক বেশি প্রবলেম হচ্ছে, অনেক জায়গায় অনেক রকম মানে সংকট তৈরি হচ্ছে, অনেক বিভ্রান্তি হচ্ছে, যেটার কারণে আসলে দেশ কিছু ক্ষেত্রে তুমি গুজবকে ইঙ্গিত করছো, গুজবগুলো এড়িয়ে চলতে হবে, তাই তো? চমৎকার। আর কি করা যেতে পারে? আমরা মেবি আমরা নিজেদের যে থিঙ্কিংটা, যে টাইম উইল চেঞ্জ এভরিথিং, জিনিসটা আমরা গ্র্যান্টেড নিয়ে নিচ্ছি। সিন্স ওয়েট করতে করতে দেয়ার ইজ নো সমাধান, তো আমাদেরকে নিজের ভিতর থেকে, নিজের সেলফ মোরালিটি থেকে উই হ্যাভ টু স্টার্ট অ্যাক্টিং অন আওয়ার ওন, নট অ্যাজ লাইক rebels but like trying to build our own morality. And whenever we're on the streets, আমরা যখন রাস্তায় নামতেছি, চলাফেরা করতেছি, নিজেকেও সতর্ক রাখতে হবে, ওভারব্রিজ অ্যান্ড ক্রসওয়াকস এগুলো ইউজ করতে হবে। অ্যান্ড অ্যাজ লাইক স্টুডেন্টস আমরা যেহেতু আছি, আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে চারপাশের দিকে যারা আছে তাদেরকেও যে আমরা সতর্ক করি, যে অনেকেই আছে পাবলিকদের মধ্যে যারা হয়তো একটা ফাঁকা পেয়েছে রাস্তার মধ্যে, ওখান থেকে তারা ক্রস করবে উইদাউট ইউজিং দ্য ওভারব্রিজ। তো ওইসব দেখলেও উই হ্যাভ টু স্টপ দ্যাম অ্যান্ড স্টার্ট দ্য চেঞ্জ ফ্রম উইদিন রাদার দেন জাস্ট সেইং যে চেঞ্জ হইতে হবে। নাগরিক হিসেবে জাতীয় প্রবলেমগুলো যেগুলো আমরা ফেস করি, সেটা শুধু আমার জন্য না, সেটা আমার, আপনার, আশেপাশে সবার জন্য। আগে যেগুলো প্রবলেম ফেস করছি, সেই আন্দোলন করা ভেরি ইজি, রাস্তায় নেমে যাচ্ছে মানুষজন, কিন্তু মিসইনফরমেশন কিন্তু ক্লিয়ার না। ইনফরমেশন কী প্রবলেম হচ্ছে এটা আগে জানা ইম্পর্টেন্ট, আগে জেনে নেওয়া যে আমরা আসলেও কী প্রবলেম ফেস করছি। সোশ্যাল মিডিয়া বললেন, টিভি চ্যানেলে বললেন, আমরা কিন্তু ঠিকই আগে জানছি না, দেখছি যে মানুষজন আন্দোলন নামছে, আমরাও তাড়াতাড়ি চোখ ব্লাইন্ডলি নেমে যাচ্ছি। ব্লাইন্ডলি না নেমে যে আগে নিজে জাস্টিফাই to understand the situation, to justify the situation, to understand what we must do. Violence is not the key to any problem. কি করা যেতে পারে? যদি নিরাপদ সড়ক আন্দোলনের যদি সমাধানটা বলি, তাহলে আই গেস বেটার ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য ট্রাক ড্রাইভার্স অর দ্য হেভি ভেহিকলস ড্রাইভার, যারা হেভি ভেহিকল ড্রাইভ করতেছে, কারণ তাদের যদি একটা ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আসা যায়, দে উইল নো হোয়াট টু ডু ইন দ্যাট সিচুয়েশন। এটা একটা আর চেঞ্জ আসে নাই বললে আসলে ভুল হবে, কারণ 2019-এর পরে যদি বলি, প্রত্যেকটা বাইকারের মাথায় এখন হেলমেট থাকে, বিকজ দ্য গভর্নমেন্ট গট স্ট্রিক্ট। আমরা যদি পুরো ট্রাফিক সিস্টেম একটা স্ট্রিক্ট ওয়েতে নিয়ে আসি, কারণ যদি আমরা বাইরের কান্ট্রিগুলোতে দেখি, ওখানে ট্রাফিক পুলিশ না থাকলে প্রত্যেকটা জিনিস পারফেক্টে থাকে, তো তারা পারলে আমরা কেন পারবো না? কারণ তাদের পুরো জিনিসটা তারা স্ট্রিক্ট। যদি আমরা একটা স্ট্রিক্ট একটা গাইডলাইনের মধ্যে থাকি, একটা অথরিটি যদি আমরা স্ট্রিক্ট হয়, তাহলে আই গেস দিস ইজ পসিবল, দেয়ার ইজ আ লাইক পসিবিলিটি যে এটা হবে। আমরা যেহেতু হতে দেখেছি, আগামীতে হওয়া সম্ভব। আর কি করণীয়, কি করা যেতে পারে? We are either part of the problem or we are either part of the solution. So আমাদের প্রবলেমটা সলভ করার জন্য we have to lead by example. আমরা যদি সিএনজিতে বা রিক্সায় উঠি, তারা যদি রং রোডে চলে যায়, আমাদের তাদের তখন ওই মুহূর্তে বাধা দেওয়ার ক্ষমতা আছে। সো we have to do that. যদি আমরা নিজের বাইক নিয়ে বের হই বা গাড়ি নিয়ে বের হই, we have to follow the law of the road. সো ওগুলো সব যদি আমরা নিজেরা করি, তাহলে হয়তো বা একটু হলেও সেফার হবে আমাদের রাস্তা। নিজেকে দায়িত্বশীল হতে হবে, দায়িত্ব নিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। চমৎকার। স্যার, কি করণীয় আছে? আমাদের অনেক তো সংকট আছে, অনেক সংকট। স্পেসিফিকলি যে সড়কের নিরাপত্তার কথা বলছিলেন, এটা নিয়ে যদি আপনার মন্তব্যগুলো জানতে চাই। আমার কাছে মনে হয় যে আমাদের রাস্তাঘাটটা এমনিতে অপ্রতুল এবং সেই ধরনের গাড়ির সংখ্যা অনেক বেশি আছে, এটা একটা প্রবলেম। আর আমার মনে হয় যে ড্রাইভারদের যে দক্ষতার জায়গাটা, এটা খুব প্রশ্নবিদ্ধ এবং সমস্যা যেটা হয়ে যায়, আসলে ড্রাইভার তো সমস্যা না, ওদের মালিকরা আসলে সমস্যা। এখন আমার কাছে মনে হয় যে দৃষ্টান্তমূলক শাস্তিটা দেওয়া উচিত, এবং আমি মনে করি যে বাংলাদেশ কিন্তু আপনার গত 50 বছরে অনেকগুলো ধাপ অতিক্রম করে এসেছে। ধরেন আমাদের 80-র যে আগের যে জেনারেশনটা ছিল, তারা কিন্তু সার্ভাইভাল নিয়ে ব্যস্ত থাকতো। আমাদের জেনারেশন আমরা কিছুটা পড়ালেখা করেছি, আমাদের পরের জেনারেশন কিন্তু ভেরি ব্রিলিয়ান্ট এবং তারা কিন্তু খুব প্রসপ্যারিটি নিয়ে চিন্তা করে। সো এদেরকে না এগিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু আনফর্চুনেটলি এদেরকে আমরা এগিয়ে আসতে দিচ্ছি না, কারণ এক্সিস্টিং ব্যবসায়ীদেরকে আসলে আমরা রাজত্ব করতে দিচ্ছি। সো এই জায়গাটায় আমি মনে করি যে আমাদেরকে খুব স্ট্রং হওয়া দরকার। আর 2 নম্বর পয়েন্ট যেটা বলবো, যেটা আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষের আজকে আত্মপরিচয়টা অনেক বেশি প্রকট, মানে যেটা হিউম্যানিটিকে ছাপিয়ে যাচ্ছে, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। মানে আমি শিক্ষক, আমি আপনার লাইক বড় অফিসার, বড় পদ, এইগুলো কেন আসবে? আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ তার হিউম্যানিটির যে প্র্যাকটিসটা, এইটা যদি আনতে পারে,
বিকজ এভরিবডি ইজ ইকুয়াল অ্যাট আপনি সকল সমস্যার একটাই সমাধান দিয়ে দিয়েছেন স্যার। সেকেন্ড যে পয়েন্টটা ছিল মানুষকে মানুষ হিসেবে বিকাশ লাভ করতে হবে। চমৎকার ম্যাডাম, সমাধান কি হতে পারে? আমাদের তো সমস্যাগুলো এক একটা মানে চেইনের মতো, একটা চেইনের যদি একটা ফোর আমরা ভেঙে দিতে পারি পুরাটাই চেইনটা ভেঙে যাবে। সমস্যা যেটা শুরু হয়েছে আমি যদি বলি স্পেসিফিকলি সড়ক দুর্ঘটনা থেকে, তাহলে বলতে গেলে এটা বলা হয় যে আমাদের ঢাকা শহর ঢাকা কেন্দ্রিক সব কিছু, তাই না? সো এখানে ট্রান্সপোর্ট মানে গাড়ি ঘোড়া থাকবে কারণ মানুষ বেশি, কিছু করার নেই। সো আমাদের এটা করতে হবে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। যদি আমরা রিজিওনালি সব কিছু ডেভেলপ করতে পারি অটোমেটিক্যালি দেখা যাবে যে সবাই ঢাকামুখী হচ্ছে না, এবং সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি বলেন যেটাই বলেন যে গাড়ি ঘোড়াও কমে যাবে আস্তে আস্তে। ওইটা কমাতে পারলে অবভিয়াসলি এটা একটা সলিউশন হতে পারে। চমৎকার, আপনি সেই আমার গ্রাম আমার শহরের দিকে ইঙ্গিত করলেন যে আসলে ডিসেন্ট্রালাইজ একটা সিস্টেমকে প্রমোট করছে। স্যার শেষ বক্তা, আপনি সাম আপ করতে পারেন, নিজের মতো করে বলতে পারেন, পূর্ণ স্বাধীনতা আছে। আসলে সমাধানের ক্ষেত্রে আমি তিনটা বিষয় বলবো। প্রথম হচ্ছে যে আমাদের এক্সপেকটেশনটাকে চেঞ্জ করতে হবে। আমরা আসলে আশেপাশের মানুষের প্রতি এক্সপেক্ট করি, আমরা আমাদের নীতি নির্ধারকদের কাছ থেকে এক্সপেকটেশন বেশি রাখি। আমি বলবো সেটা না করে কেমন হয় যদি আমরা আমাদের নিজেদের এক্সপেকটেশনটা বাড়াই যে আমি কি করছি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমি আমার কাছে এক্সপেক্ট করি লেট আস চেঞ্জ দ্য কান্ট্রি বাই আওয়ার সেলফ, নট বাই আদার্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর একটা জিনিস আমি সবসময় বলি যে লাস্ট 10-15 বছরে আমাদের দেশে মারাত্মক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে। এখন মনে হয় সুযোগ এসেছে এটার পাশাপাশি সিভিক ডেভেলপমেন্টে, যে এথিক্যাল বিষয়টা বলছি যে আমি রং সাইড ড্রাইভ না করি বা আমি কোনো রিক্সায় উঠলে সেটা যেন রং সাইড ড্রাইভিং না করে। আর সর্বশেষ যেটা বলবো যে দায়িত্ববোধের বিষয়টা, যে আমরা যদি সবাই একটু দায়িত্বশীল হই, আমরা আমাদের ক্ষেত্রে যদি দায়িত্বশীল, আমি যে কাজটা করছি সেই কাজটা যদি দায়িত্ব নিয়ে করি তাহলে অবশ্যই আমাদের জাতিগতভাবে একটা পরিবর্তন আসবে। আর আসার কথা হলো আমাদের যে ডেমোগ্রাফিক সেগমেন্টেশন, সেখানে আমাদের তারুণ্যের আধিপত্য আছে। 60 to 70% হচ্ছে আমাদের তরুণ, এবং তরুণরা যা স্যার বললেন যে প্রসপারিটি নিয়ে চিন্তা করে, আমি দেখেছি তারা সোশ্যাল মিডিয়ার কারণে হোক বা যেভাবে হোক তাদের মানসিকতা অনেক ব্রডেন। সো তারা যখন আমাদের এই নীতি নির্ধারণী পজিশনে আসবে, ডিসিশন মেকিং লেভেলে যখন চলে আসবে, অটোমেটিক্যালি আমাদের দেশ চেঞ্জ হবে, এবং অনেক হয়েছে। সো আমরা পজিটিভ থাকি, আশা নিয়ে থাকি, সেই আশাই হয়তো আমাদের এই তারুণদের কম্বিনেশন, আশা এবং তারুণ্যের কম্বিনেশন হয়তো আমাদের একটা সুন্দর জাতি উপহার দিবে। অসংখ্য ধন্যবাদ। এই প্রত্যাশাটা নিয়ে বাঁচতে চাই। আর ঠিক অতগুলো বছর যখন আমরা আমাদের এই তারুণ্যকে সিদ্ধান্ত প্রণেতা পর্যায়ে পৌঁছে যেতে দিই, যেখানে দেখবো সত্যি আজ যারা স্বপ্নের কথা বলছে সেই স্বপ্নবাদীরা দেশটাকে স্বপ্নের এক দেশে পরিণত করবে। সেই পর্যন্ত নীতি নির্ধারকরা যারাই রয়েছেন প্রত্যেকের প্রতি তারুণ্যের যে শক্তি আছে, তারুণ্যের যে চাওয়াটা আছে, তারুণ্যের যে ভয়েস আছে, সেই ভয়েসের জায়গা করে দিই। আজকে এখানে বিদায় নেব, দেখা হবে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত তরুণদের বলতে চাই, কিপ ইউর ভয়েস রাইজড।